আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন নিধিলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশ্যতা এর এরোপ্লেন অংশটির পর থেকে, যেখানে কিনা এরোপ্লেন কাগজের এরোপ্লেন যেটি ছিল সেটির বিভিন্ন অংশ পরিমাপ করা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে। তো আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমি কিন্তু প্লেন বানানোর যে পদ্ধতিটি সেটি কিন্তু একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা যারা সেটি দেখোনি তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে ধাপ 7-এ আমরা এখন ধাপ 7-এ না, এখানে বলা হয়েছে এবারে এসো আমরা প্লেনটির বিভিন্ন অংশের জ্যামিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি। অর্থাৎ আমরা গত পর্বে যে প্লেন বানিয়েছিলাম সেটির বিভিন্ন যেসব জ্যামিতিক আকৃতি রয়েছে সেগুলো আমরা এখন পর্যবেক্ষণ করব। তো তোমরা যারা এই ভিডিওটি এখন দেখা শুরু করেছো, তোমরা যদি গত পর্বটি দেখে না আসো তাহলে কিন্তু বিভিন্ন জিনিস তোমাদের কাছে ঝামেলা লাগতে পারে। সেক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা বিগত পর্বটি দেখে আসবে, তাহলে কিন্তু সবকিছু তোমরা খুবই স্পষ্টভাবে বুঝতে পারবে। তো এরপরে দেখো এখানে বলা হয়েছে ধাপ 3 পর্যবেক্ষণ করো। সেখানে আমরা দুই অংশের শীর্ষকে ভাঁজ করে পাশের আকৃতিটি পেয়েছিলাম। আমরা যখন ধাপ 3-এ আমরা কিন্তু প্রথমে কি করেছিলাম, আমি যদি তোমাদেরকে একটু অ্যানিমেশন দেখাই যে ধাপ 1-এ আমরা এখনো ধাপ 3-এ যাইনি, আমি একদম প্রথম থেকে বোঝাচ্ছি। দেখো আমরা কিন্তু ধাপ 1-এ আমাদের কাগজটা ছিল এরকম, ধাপ 2-এ আমাদের কাগজটাকে আমরা ভাঁজ করলাম, ধাপ 2-এ আবার আমরা খুললাম, এতটুকু পর্যন্ত ধাপ 2। ঠিক আছে, এর ফলে কি হলো, মাঝখানে একটা ভাঁজের সৃষ্টি হয়েছে। কিন্তু ধাপ 3-এর শুরুতে আমরা প্রথমে একটা যে কোণা সেটি ভাঁজ করলাম। ঠিক আছে, বাম পাশের অংশটি ভাঁজ করলাম, এরপর আমরা ডান পাশের অংশটি ভাঁজ করলাম। ধাপ 3 কিন্তু এখানে শেষ। ধাপ 3 শেষে আমরা এরকম একটা চিত্র পেয়েছিলাম। ধাপ 3 শেষে, ঠিক হ্যাঁ, আমরা ধাপ 3 শেষে এরকম একটা চিত্র পেয়েছি, যেটি আমরা কিনা এখানেও দেখতে পাচ্ছি। এখন দেখো আমাদের বলা হয়েছে যে ধাপ 3-এ আমরা এরকম একটা আকৃতি পেয়েছি। ঠিক আছে, এরকম পাশের চিত্র মতো একটি আকৃতি পেয়েছি। এটি কিন্তু আমরা এখানেও দেখছি যে আমরা কিন্তু এরকম একটা আকৃতি পেয়েছি। তোমরাও তো যে কাগজটি গত পর্বে আমরা ব্যবহার করেছিলাম সেটি যদি খুলে 3য় ধাপ পর্যন্ত আগাও তাহলে দেখবে আমরা কিন্তু এরকম একটি ধাপ পেয়েছি, এরকম কিন্তু আমাদের কাগজটি হয়েছিল। তো দেখো এরপরে এখানে বলা হয়েছে এখান থেকে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি খুঁজে বের করো। মানে এইখান থেকে আমাদেরকে বিভিন্ন জ্যামিতিক আকৃতি খুঁজে বের করতে বলা হয়েছে। তো দেখো আমি যদি কয়েকটা জ্যামিতিক আকৃতি খুঁজে বের করি, যেমন মনে করো যে এখানে যেহেতু একটা লাল দাগ দেওয়াই আছে, তো আমি মনে করো যে প্রথমে কি নীল দাগ দিয়ে দেখাচ্ছি যে এইটি হচ্ছে আমাদের একটি জ্যামিতিক আকৃতি। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের একটি জ্যামিতিক আকৃতি, এই যে। ঠিক আছে, এটা আমাদের একটি জ্যামিতিক আকৃতি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এরপরে মনে করো যে আমি আবারও মার্কারটা একটু চেঞ্জ করে নিই, মনে করো এইটা। ঠিক আছে, আমরা এইখানে আরেকটা জ্যামিতিক আকৃতি পেলাম। ঠিক আছে, ওরা এই দুইটা দেখিয়েছে, যদি আরো আছে। তোমাদের জন্য দুটি ত্রিভুজ বের করে দেখানো হলো, ওরা আমাদেরকে দুটি ত্রিভুজ বের করে দিয়েছে। ঠিক আছে, এই যে লাল যেটি দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে আমাদেরকে দুইটা ত্রিভুজ বের করে দিয়েছে। তাদের বাহু এবং কোণগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। এখন আমাদেরকে এইখানে একটি ছক দেওয়া হয়েছে, যে ছকে কিনা আমাদেরকে বলেছে যে আমরা এই যে দুইটা ত্রিভুজ, সেই দুইটা ত্রিভুজের পরিমাপ, অর্থাৎ মনে করো যে আমাদের যে এই যে আমরা গত পর্বে যে এরোপ্লেন বানিয়েছিলাম সেটাকে আমরা খুলে 2য় ধাপ পর্যন্ত যদি যাই তাহলে আমরা কিন্তু এইরকম একটা আকৃতি পাবো। এখন আমাদের বলা হয়েছে যে এই যে দুইটা আমাদের যে এখানে যে আমরা এখানে একটা ত্রিভুজ পেয়েছি, এখানে একটা ত্রিভুজ পেয়েছি, আমাদের বলা হয়েছে যে এই দুইটা ত্রিভুজের বামের ত্রিভুজ, যেমন আমাদের ছকটার মধ্যে বলা হয়েছে যে এই দুইটা এখানে বলা হয়েছে যে তাদের বাহুগুলো এবং কোণগুলো পরিমাপ করো। অর্থাৎ এই যে দুইটা ত্রিভুজ আছে সেগুলোর বাহুগুলো এবং কোণগুলো আমাদের পরিমাপ করে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের একটি
ছকের মধ্যে বলা হয়েছে বামের ত্রিভুজ, আরেকটি ছকের মধ্যে বলা হয়েছে ডানের ত্রিভুজ। এখানে বলা হচ্ছে এখানে প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, এভাবে লিখতে বলা হয়েছে। তো তোমরা এভাবে এগুলো লিখবে। তো আমি যতটুকু পেরেছি ততটুকু লিখছি। এখন এরকম একটি চিত্র কেন আমি আনলাম সেই জিনিসটি তোমাদের যদি একটু বলি, যে আমি এখানে কিন্তু দেখবে যে আমাদের চিত্রটি কিন্তু এরকম হয়েছে, ঠিক কিনা? আমি জাস্ট এটার একটা মডেল এখানে এনেছি। কেন এনেছি? যাতে করে আমরা সহজে বলতে পারি যে এই এবি অংশের দৈর্ঘ্য হচ্ছে এত, এজি অংশের দৈর্ঘ্য হচ্ছে এত, বিজি অংশের দৈর্ঘ্য হচ্ছে এত, এই কারণে। তো তোমরা যদি এরকম ভাবে এই যে পরিমাপ করতে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এরকম একটি মডেল তৈরি করে এরপর কাজটি করবে। এতে করে কিন্তু খুবই সুবিধা হবে, অনেক সুবিধা হবে। কারণ কি, মনে করো তুমি এখন মনে করো যে আমি যদি চিত্রটাকে একটু জুম করি, ঠিক আছে, চিত্রটাকে যদি আমি একটু জুম করি, ঠিক আছে, আচ্ছা, চিত্রটাকে আমি যদি একটু জুম করি, এই যে এখন মনে করো যে তুমি এই চিত্রটা আঁকছো, ঠিক আছে। এখন তুমি যখন এইটি মাপলে, এরপরে মনে করো এইটি মাপলে, কিন্তু তোমার মনে নেই যে তুমি আসলে কোনটার পরিমাপ লিখতেছো, এরকম আরো অনেক ঝামেলা তৈরি হতে পারে, ঠিক আছে। মনে করো তুমি এটার দৈর্ঘ্য মাপছো, এরপরে এটার দৈর্ঘ্য মাপছো, এটার দৈর্ঘ্য মাপছো, কিন্তু তুমি প্রথম বাহু কোনটা, দ্বিতীয় বাহু কোনটা, সেটা কিন্তু এই যে ছকের মধ্যে যে প্রথম বাহু দ্বিতীয় বাহুর কথা বলা হয়েছে, ঠিক আছে, ছকের মধ্যে কিন্তু প্রথম বাহু দ্বিতীয় বাহুর কথা বলা হয়েছে, ঠিক আছে, প্রথম বাহু দ্বিতীয় বাহু, এক্ষেত্রে তুমি কিন্তু সেটা লিখতে পারছো না। সেক্ষেত্রে আমি বলবো যে এইভাবে করে লেখাটা কিন্তু অনেক সুবিধাজনক। অর্থাৎ মনে করো যে চিত্রটা কিন্তু এরকম। তো দেখো আমি এখানে একটি মডেল উপস্থাপন করেছি, অর্থাৎ আমরা এখানে যে চিত্রটি পেয়েছিলাম ধাপ 3-এ, সেটি কি করেছি, আমি জাস্ট এই ছবিটির একদম হুবহু এখানে তুলে নিয়েছি। কেন তুলে নিয়েছি? যাতে সহজে হিসেব করা যায়। সেক্ষেত্রে তোমরাও কিন্তু এটি করতে পারো, এটি কিন্তু খুবই ভালো একটি পদ্ধতি। তো এখানে দেখো আমরাও কিন্তু এখানে এরকম একটি চিত্র দেখতে পেয়েছিলাম। তো আমরা জাস্ট এটাকে এখানে এনে এখানে বসিয়ে দিচ্ছি এবং কিছু অক্ষর যুক্ত করে দিয়েছি যাতে করে আমরা সহজে বলতে পারি। তো দেখো এই যে মডেল, এই মডেলটা কিন্তু আমি যে গত পর্বে যে প্লেনটি বানিয়েছিলাম সেটির অনুকরণ করে আমি তৈরি করেছি, আর এটি যেটি শুধুমাত্র একটি অ্যানিমেশন। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে গত পর্বে আমি যে প্লেনটি বানিয়েছি সেটির যেসব দৈর্ঘ্য এরকম যে আমরা ছবিটা পেয়েছিলাম, অর্থাৎ আমাদের এটিও কিন্তু ধাপ 3-এ গিয়ে এরকম হয়েছিল। তখন আমরা কিন্তু দুটি ত্রিভুজ পেয়েছিলাম। তখন আমি এখানে যেগুলো উল্লেখ করেছি সেগুলো হচ্ছে ওই যে এরোপ্লেন আছে সেটার যে ধাপ 3-এ যাওয়ার পরে যে এরকম তৈরি হয়েছে, তখন আমি এগুলো পরিমাপ করে লিখছি এবং আমি জাস্ট এখানে মডেল উপস্থাপন করে এবি এগুলো লিখছি। তো দেখো এবি এর দৈর্ঘ্য হচ্ছে আমরা এবি এর প্রথমে আমি মনে করো যে এখানে বামে এখানে একটি ছক উপস্থাপন করেছি যেটি কিনা আমাদের এখানে ছিল। তো এখানে আমরা বামের ত্রিভুজ হচ্ছে আমাদের এটা এবং ডানের ত্রিভুজ হচ্ছে এটা, যেটিকে আমরা বামের ত্রিভুজকে নাম দিয়েছি এবিজি অর্থাৎ এবিজি, আর ডানের ত্রিভুজকে আমরা নাম দিয়েছি এসিজি অর্থাৎ এসিজি, ঠিক আছে। আচ্ছা, এখন বলা হয়েছে যে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, অর্থাৎ ওই ছকটি আমরা হুবহু উপস্থাপন এখানে তুলে আনছি। এখন বলা হয়েছে যে প্রথম বাহু আমরা কোনটাকে ধরছি, তো আমরা প্রথম বাহু মনে করো বিজি ধরলাম, প্রথম বাহু সেটা হচ্ছে 9.7। তোমরা তোমাদের যে এরোপ্লেন সেটির পরিমাপ করে লিখবে এবং চাইলে এরকম মডেল বানিয়ে ফেলতে পারো, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আরো সহজ। তাহলে আমরা মনে করো যে প্রথম বাহু আমরা ধরে নিলাম বিজি, অর্থাৎ আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে এইটা, ঠিক আছে। তো সেটার দৈর্ঘ্য হচ্ছে আমরা মনে করো 9.7, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরলাম আমরা দ্বিতীয় বাহুকে ধরলাম এজি, এটার দৈর্ঘ্য হচ্ছে 9.7 এবং তৃতীয় বাহু হচ্ছে এবি, এটা হচ্ছে 13.6 দৈর্ঘ্য এবং সবগুলো কিন্তু সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার। এরপরে এখানে যে আমাদের এরপরে আছে কোণ, ঠিক আছে, এ কোণ, অর্থাৎ আমাদের এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এরপরে দ্বিতীয় কোণ বি হচ্ছে 45 ডিগ্রি। এরপর হচ্ছে তৃতীয় কোণে হচ্ছে কোণ সি সমান হচ্ছে কোণ জি হচ্ছে 19 ডিগ্রি, সেটা আমরা লিখলাম। এরপরে ডানের ত্রিভুজকে আমরা ধরে নিলাম এসিজি অর্থাৎ এসিজি, সেখানে আমাদের
প্রথম বাহু মনে করো আমরা ধরে নিলাম যে সিজি, প্রথম বাহু হচ্ছে সিজি, সিজি হচ্ছে 9.7, দ্বিতীয় বাহু হচ্ছে এজি, এজি হচ্ছে 9.7, তৃতীয় বাহু হচ্ছে এসি, যেটা দৈর্ঘ্য হচ্ছে 13.6 সেন্টিমিটার। তো আমরা বাহুগুলো উল্লেখ করলাম। এরপরে কোণ, তো আমরা ধরে নিলাম যে কোণ এ অর্থাৎ এটা হচ্ছে 45 ডিগ্রি, পরিমাপ করে কিন্তু আমি লিখেছি। কোণ সি হচ্ছে 45 ডিগ্রি এবং কোণ জি হচ্ছে 90 ডিগ্রি। এগুলো সবগুলো কিন্তু গত পর্বে বানানো এরোপ্লেনের তথ্যগুলো, অর্থাৎ সেখানে কিন্তু আমি সেগুলো বাহুগুলো পরিমাপ করে তোমাদেরকে বলেছি। এটা কিন্তু আন্দাজে লেখা নয়, সবগুলো কিন্তু আমি পরিমাপ করে লিখেছি। তোমরা তোমাদেরগুলো পরিমাপ করে লিখবে, এটি কিন্তু লিখলে হবে না, কারণ যেহেতু তোমাদের তৈরিকৃত যে এরোপ্লেন আর আমার তৈরিকৃত এরোপ্লেন কিন্তু এক নয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এরকম একটি ছক উপস্থাপন করলাম এবং সেটি সম্পন্ন করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে পরবর্তী অংশে কি বলা হয়েছে সেটি দেখা। তো আমরা এরকম একটি ছক পূরণ করে ফেললাম। এরপর বলা হচ্ছে কাজ, এবারে অন্যান্য জ্যামিতিক আকৃতি বের করো এবং তাদের বাহু এবং কোণগুলো পরিমাপ করে নিচের মতো ছক তৈরি করে পূরণ করো। দেখো আমরা কিন্তু এই যে আকৃতি, এখানে কিন্তু আরো একটি আকৃতি খুঁজে বের করতে পারি। যেমন মনে করো যে আমি যদি একটু মার্ক করি, যে মনে করো এটা হচ্ছে আমাদের ত্রিভুজটি, ঠিক আছে? আমরা এখানে প্রথমে কি বের করেছি, এরকম এরকম দুইটা ত্রিভুজ পেয়েছি। এগুলো কি ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ ছিল। এরকম একটা ত্রিভুজ পেয়েছিলাম, ঠিক আছে? এরকম একটি ত্রিভুজ পেয়েছিলাম এবং এইখানে আরেকটি ত্রিভুজ পেয়েছিলাম, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজ কিন্তু আমরা পরিমাপ করে আমাদের এই ছকটি পূরণ করেছি, ঠিক না? হ্যাঁ, কারণ আমরা এই দুইটা ত্রিভুজকেই শুধু দেখেছি। এখন আমরা কিন্তু আরো কিছু আকৃতি খুঁজে বের করতে পারি। যেমন মনে করো যদি আমি এগুলোকে একটু ডিলিট করে দেই, ঠিক আছে? আমি এই মার্কারগুলো ডিলিট করলাম। মনে করো যে আমরা এইখানে একটি ত্রিভুজ পেতে পারি, এইখানে। যেমন মনে করো এইটা একটা ত্রিভুজ হতে পারে, এটা সম্পূর্ণটাকে আমরা মনে করো একটি ত্রিভুজ ধরে নিতে পারি, ঠিক আছে? কোনটিকে আমি কোনটির কথা বললাম? এইটি, ঠিক আছে? এই যে আমরা এটাকে যদি মার্ক করি, এই যে একটি পুরোটা কিন্তু একটি ত্রিভুজ হতে পারে। এই যে মনে করো এই পুরোটা হচ্ছে একটি ত্রিভুজ। এরপরে মনে করো যে আমরা এটাকে একটি চতুর্ভুজ ধরে নিলাম। এরপরে মনে করো এটিকে আমরা একটি চতুর্ভুজ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুটি আকৃতি পাচ্ছি, একটি হচ্ছে এখানে দুটি আকৃতি পেলাম এবং এখানে একটি, তাহলে আমরা মোট আকৃতি পেলাম তিনটি, ঠিক আছে? তাইলে আমরা আরো একটি আকৃতি খুঁজে বের করতে পারি। সেটি হচ্ছে যে মনে করো আমরা যদি পুরোটা হিসেব করি, তাহলে কিন্তু আমরা আরেকটি আকৃতি পাচ্ছি। অর্থাৎ এক কথায় আমরা আকৃতি কয়টি পাচ্ছি? আকৃতি আমরা পাচ্ছি হচ্ছে তিনটি, একটি, দুটি, তিনটি, চারটি, এরকম চারটি আকৃতি আমরা কিন্তু তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা এই আকৃতিগুলো এখানে লিখবো। তাহলে আমরা পাচ্ছি কি? একটি আয়ত, আর এখানে দুটি আয়ত, অর্থাৎ এখানে আরেকটি ত্রিভুজ। তাহলে আমরা তিনটি আয়ত পাচ্ছি এবং একটি ত্রিভুজ পাচ্ছি। তো আমি সেই জিনিসটি, তো এখানে দেখো আমাদের বলা হয়েছে যে এরকম একটা ছক দেওয়া হয়েছে, যেখানে এখানে 1 2 3 4 5 6 7। তো আমি যেটা করলাম সেটি হচ্ছে এখানে 7টা ছক দিয়েছে, কিন্তু আমাদের চতুর্ভুজগুলো দেওয়ার জন্য কিন্তু এই যে 7টা ঘর দেওয়া হয়েছে, অর্থাৎ 7টা কলাম দেওয়া হয়েছে। এই 7টা কলাম কিন্তু আসলে রো আসলে যথেষ্ট নয়, 7টা রো যথেষ্ট না, বা সরি এটা হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। তো আমাদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে রো এবং কলাম দেওয়া হয়নি, অর্থাৎ কলামও কম এবং আমাদের রো কিন্তু কম। সেক্ষেত্রে রো হচ্ছে এগুলো এবং কলাম হচ্ছে এগুলো, তো আমাদের রো কিন্তু খুবই কম। এবং তো আমি যেটা করেছি সেটি হচ্ছে এগুলোর যে কলাম এবং রো আছে সেগুলোকে বাড়িয়ে দিয়েছি, কারণ আমাদের চতুর্ভুজের জন্য আমাদের 9টি রো প্রয়োজন, এবং যেহেতু আমরা 4টে আকৃতির কথা বলছি সেক্ষেত্রে আমাদের কিন্তু কলাম প্রয়োজন 4টি, কিন্তু এখানে আছে 3টি, সেক্ষেত্রে আমি সেগুলোকে বাড়িয়ে নিয়েছি। তো আমরা পূর্বের মডেলটি উপস্থাপন করেছি, কিন্তু সেখানে কিন্তু আমরা ডিএফই গুলো উল্লেখ করিনি, কারণ হচ্ছে আমাদের কাজ কিন্তু শুধুমাত্র এই ত্রিভুজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আমাদের কাজ কিন্তু এই দুইটাতেও হবে। তো দেখো আমি এরকম একটি ছক উপস্থাপন করেছি যেখানে কিনা আমি অনেকগুলো আকৃতি লিখেছি, ঠিক আছে? এবং এই ছবিটিও কিন্তু আমাদের গত পর্বে যে আমাদের
এরোপ্লেন ছিল সেটা থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে ত্রিভুজ ধরে নিলাম এ বি সি, অর্থাৎ এখানে আমরা এই ত্রিভুজটিকে ধরে নিলাম, অর্থাৎ আমাদের হিসেবে এখানে হচ্ছে, আমি যদি এগুলোকে একটু এক জায়গায় করি, এইটি, ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এটা দিয়েই না এটি, ঠিক আছে, আমরা যদি এটাকে একটু দেই যে এই ত্রিভুজটি হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এটি কিন্তু আমরা পরিমাপ করব। তো দেখো আমি এইখানে যেটি করেছি সেটি হচ্ছে এবিসি ত্রিভুজকে বেছে নিয়েছি, এ বি সি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এখানে এবিসি ত্রিভুজের প্রথম বাহু হচ্ছে আমরা মনে করব বিসি। বিসি আমি পেয়েছি হচ্ছে 19.4, আমি কিন্তু সবগুলো পরিমাপ করে রেখেছি, তোমরা পরিমাপ করে লিখবে। বিসি হচ্ছে 19.4, এরপরে আমি দ্বিতীয় বাহু ধরে নিয়েছি এবি, এবি হচ্ছে 13.6, তৃতীয় বাহু আমি ধরে নিয়েছি এসি, এসি হচ্ছে 13.6, ঠিক আছে। আচ্ছা, এরপরে চতুর্থ বাহু, ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু 3টি বাহু হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু চতুর্থ বাহু উল্লেখ করতে পারবো না, তো আমি চতুর্থ বাহু ঘরটা ফাঁকা রেখেছি। আচ্ছা, এরপর প্রথম কোণ, আমি প্রথম কোণ ধরে নিয়েছি কোণ বি কে, কোণ বি হচ্ছে 45 ডিগ্রি। এরপর আমি দ্বিতীয় কোণ ধরে নিয়েছি কোণ সি কে, কোণ সি হচ্ছে সরি, কোণ সি হবে না, এটি হবে, হ্যাঁ সরি, কোণ সি কে, তো কোণ সি হবে 45 ডিগ্রি, অর্থাৎ এটি। এরপরে আমি তৃতীয় কোণ ধরে নিয়েছি কোণ এ কে, কোণ এ হচ্ছে 19 ডিগ্রি পুরোটা, ঠিক আছে, কোণ এ হচ্ছে 19 ডিগ্রি। তো এগুলো সবগুলো কিন্তু পরিমাপ করে লেখা। এরপরে দেখো যে আমাদের চতুর্ভুজ, আমরা এখানে একটি, এই পুরো ত্রিভুজটা কিন্তু আমাদের কাজ শেষ, এবার আমরা চতুর্ভুজ ধরে নিয়েছি বিডিএফজি, অর্থাৎ বিডিএফজি, অর্থাৎ এই চতুর্ভুজটাকে আমরা ধরে নিয়েছি, এটি হচ্ছে আমাদের চতুর্ভুজটি। তো এখানে আমাদের প্রথম বাহু যেটা সেটা হচ্ছে বিডি, বিডির পরিমাপ হচ্ছে 18.3, এরপরে দ্বিতীয় বাহু হচ্ছে জিএফ, দ্বিতীয় বাহু আমরা ধরে নিয়েছি জিএফ, সেটা হচ্ছে 18.3, এরপরে তৃতীয় বাহু হচ্ছে সি বিজি, বিজি হচ্ছে আমাদের 9.7, চতুর্থ বাহু আমরা ধরে নিয়েছি ডিএফ, যেটির পরিমাপ কিনা হচ্ছে 9.7। আচ্ছা, তো আমাদের বাহুগুলো শেষ। এরপর আমরা প্রথম কোণ, আমরা কোণ বি ধরে নিয়েছি, তো সেটি হচ্ছে 90 ডিগ্রি। এরপরে কোণ জি, দ্বিতীয় কোণ আমরা ধরে নিয়েছি কোণ ডি, যেটি হচ্ছে 90 ডিগ্রি। এরপরে তৃতীয় কোণ আমরা বেছে নিয়েছি কোণ এফ, যেটি কিনা হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা চতুর্থ কোণ বেছে নিয়েছি কোণ জি কে, যেটি হচ্ছে 90 ডিগ্রি। এটিও কিন্তু শেষ, আমাদের এটিও শেষ ত্রিভুজটা। এরপর আমরা আরেকটি চতুর্ভুজ নিয়েছি, সেটি হচ্ছে সিইএফজি, অর্থাৎ আমাদের সিইএফজি বলতে হচ্ছে এইটা, সিইএফজি, এই ত্রিভুজটা, এই চতুর্ভুজটা, যেটি কিন্তু আমরা এখানে পেয়েছিলাম, এই যে আমাদের সিইএফজি, এটি হচ্ছে আমাদের এটা, এবং আমরা এটা কমপ্লিট করছি এবং এটাও কিন্তু আমরা কমপ্লিট করছি, অর্থাৎ এই দুইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটি পরিমাপ করছি। তো দেখো এই জিনিসটা আমরা পরিমাপ করার ক্ষেত্রে আমরা প্রথম বাহু ধরে নিয়েছি কোন, আমরা প্রথম বাহু ধরে নিয়েছি জিএফ কে, জিএফ এর পরিমাণ হচ্ছে 18.3 প্রথম বাহু। এরপরে দ্বিতীয় বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি সিই কে, যেটার পরিমাপ কিনা হচ্ছে 18.3। তৃতীয় বাহু আমরা হিসেবে বেছে নিয়েছি সিজি কে, সিজির পরিমাপ হচ্ছে 9.7। এবং এরপর আমরা চতুর্থ বাহু হিসেবে বেছে নিয়েছি ইএফ কে, তো এটির পরিমাপ হচ্ছে 9.7, ঠিক আছে। তাহলে আমরা এখন কোণে আসি। আমাদের প্রথম কোণ হিসেবে আমি বেছে নিয়েছি, এগুলো কিন্তু আমাদের প্রথম কোণ হিসেবে আমি বেছে নিয়েছি কোণ সি কে, যেটির পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। এরপরে আমরা দ্বিতীয় কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ জি কে, যেটির পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ। এরপর আমরা তৃতীয় কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ এফ কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে আমরা চতুর্থ কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ ই কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এখানে সাথে সাথে এগুলো লিখে দিয়েছি যাতে করে তোমরা আমি বলার ভুল হলেও বুঝে নিতে পারো। এরপর আমরা চতুর্ভুজ বিসিইডি, অর্থাৎ আমাদের এই যে পুরো ত্রিভুজটা আছে, আমি যদি মার্ক করে নিই যে এই যে বিসিইডি,
এই যে এই পুরোটা হচ্ছে আমাদের বিসিইডি। এই পুরো ত্রিভুজটাকে আমরা এখন হিসেব করব। তো আমি এইগুলো একটু মুছে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের এটা কিন্তু লাগবে। তো আমরা বিসিইডি অর্থাৎ এই পুরো চতুর্ভুজটা পরিমাপ করব। তো এখানে দেখো বিসিইডি, এখানে চতুর্ভুজটার মধ্যে আমরা প্রথম বাহু হিসেবে বেছে নিচ্ছি বিডি কে। বিডির পরিমাপ হচ্ছে 18.3। এরপরে দ্বিতীয় বাহু হিসেবে আমরা বেছে নিচ্ছি সিই কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 18.3। এরপর আমরা চতুর্থ বাহু হিসেবে বেছে নিয়েছি বিসি কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 19.4। এবং এরপর আমরা বেছে নিয়েছি ডিই কে চতুর্থ বাহু হিসেবে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 19.4। এরপর আমরা কোণে আসি। তো এখানে আমরা প্রথম কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ সি কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা দ্বিতীয় কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ এখানে জি চলে এসেছে, এটি জি হবে না, কিন্তু এটি কিন্তু হবে কোণ সি। আমরা মনে করো কোণ বি কে বেছে নিয়েছি, কোণ বি এর হলে এটি হবে আমাদের কোণ বি হিসেব হলে সেটা কিন্তু হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। এরপরে তৃতীয় কোণের ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি 90 ডিগ্রি, যেটি কিনা হচ্ছে কোণ এফ লেখা আছে, কিন্তু এটি কিন্তু এফ হবে না, এটি হবে কোণ ডি। আমরা কোণ ডি কে বেছে নিয়েছি, এটি হবে কোণ ডি। ঠিক আছে, আমরা কোণ ডি বেছে নিয়েছি। এরপরে আমরা কিন্তু এরপরে চতুর্থ কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ ই কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 90 ডিগ্রি। তো এরকম কিন্তু ছোটখাটো কিছু ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা আমি এগুলো কিন্তু অ্যানিমেশনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার কোনগুলি ভুল হয়েছে। এগুলো মাঝে মাঝে টাইপিং মিস্টেক হয়েছে, যেহেতু এটি খুবই বড় একটি জিনিস যে প্রত্যেকটা কোণের হিসাব আসলে টাইপিং করা, সেক্ষেত্রে একটু ভুল হয়ে যেতে পারে, তোমরা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তো এরপরে আমি কিন্তু এটা বি লিখেছি, এটা একটু আমি ভালো করে লিখে দেই যে এটি হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা কোণ বি। আচ্ছা, এরপর আমরা যদি একটু আসি যে এইখানে আমাদের এবার ধাপ 4-এ তৈরি হওয়া জ্যামিতিক আকৃতির জন্য একই রকম ভাবে কোণ এবং বাহু পরিমাণ করে নিচের ছকটি পূরণ করো। উদাহরণ হিসেবে চতুর্ভুজের জন্য ছক তৈরি করে দেওয়া হলো। তো এইখানে আমাদের আরো একটি ধাপ 4-এর কথা বলা হয়েছে, এখানে আমাদের ধাপ 4-এ গিয়ে কাজটি করতে হবে। তো আমরা যদি ধাপ 4-এ চলে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ধাপ 4-এ তৈরি হওয়া চিত্রটি হচ্ছে অনেকটা এমন। অর্থাৎ আমি যদি অ্যানিমেশনের মধ্যে দেখাই, আমাদের কাগজটি ছিল এমন। ঠিক আছে, আমি এই জিনিসগুলো একটু সাইডে রাখি। আমাদের এটা ছিল এমন। তো ধাপ 4-এ শুরু হয় এইখানে, যখন আমরা কিনা এই কর্ণাটিকে ভাঁজ করি। আমি যখন এই কর্ণাটিকে ভাঁজ করলাম, এরপর আবার পাশের কর্ণাটিকে ভাঁজ করলাম, তখন ধাপ 4 কিন্তু শেষ। ধাপ 4 কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তো এখন আমাদের এখানে আমি কি কি জিনিস পেলাম, আমাদেরকে সেটা খুঁজে বের করে আমরা এইখানে বলা হয়েছে চতুর্ভুজের কথা। ঠিক আছে, বামের চতুর্ভুজ, ডানের চতুর্ভুজ। ঠিক আছে, উদাহরণ হিসেবে চতুর্ভুজের জন্য ছক তৈরি করে দেওয়া হয়েছে। তো এখানে আমাদেরকে চতুর্ভুজের জন্য ছক দিয়েছে, তো আমরা কি কি চতুর্ভুজ খুঁজে পাচ্ছি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো এখানে আমরা একটি চতুর্ভুজ খুঁজে পাচ্ছি, যেটি কিনা হচ্ছে অনেকটা এমন, যে আমি যদি একটু দেখাই, এইটি লাল কালার অংশটি, এটি হচ্ছে একটি চতুর্ভুজ। এই যে এটি হচ্ছে একটি চতুর্ভুজ। ঠিক আছে, হ্যাঁ এটি একটি চতুর্ভুজ। এরপরে আমি যদি আরেকটা দেখাই, যে এখানে আরেকটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমি আরেকটি কালার দিয়ে দেখাচ্ছি, সেটা একটু ভালো করে দেখবে। এই যে এইখানে দেন এইভাবে এইখানে একটা চতুর্ভুজ তৈরি হবে। এই যে ঠিক আছে, এটি একটি চতুর্ভুজ তৈরি হয়েছে এখানে। এই যে এটি একটি চতুর্ভুজ। ঠিক আছে, এখানে তাহলে দুইটা চতুর্ভুজ আমরা পেলাম, কারণ 1 2 3 4 চারটি বাহু রয়েছে, সেক্ষেত্রে এটা একটি চতুর্ভুজ। ঠিক আছে, আচ্ছা তো আমাদের বলেছে যে এগুলো পরিমাপ করে নিচে ওই ছকটিতে লেখার জন্য। তো আমি অনুরূপ একটি ছক নিচে তৈরি করে রেখেছি, যেটির এবং এইটার মডেল আমি এখানে উপস্থাপন করেছি। ঠিক আছে, এটা একটা মডেল যেখানে আমরা বিজিসি এগুলো চিহ্নিত করছি। এখানে প্রথম বাহু আমি একদম হুবহু ছকটি উপস্থাপন করেছি। এরপর বামের চতুর্ভুজ আমরা হিসেবে নিয়েছি বিডিএফজি, এটি হচ্ছে আমাদের বামের চতুর্ভুজ। এখন আমাদের বলা হচ্ছে যে প্রথম বাহু হচ্ছে আমরা প্রথম বাহু হিসেবে বেছে নিয়েছি বিজি, যেটির পরিমাপ কিনা হচ্ছে 13.8, অর্থাৎ এটি হচ্ছে 13.8। দ্বিতীয় বাহু হিসেবে বেছে নিয়েছি জিএফ কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 14.5। তৃতীয় বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি ডিএফ কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 9.7।
চতুর্থ বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি বিডি কে, যার পরিমাপ কিনা হচ্ছে 4.4। এরপরে আমরা কোণের ক্ষেত্রে আসি। প্রথম কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ জি কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 43 ডিগ্রি। এরপরে দ্বিতীয় কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ, এখানে দেখো আরো একটু ভুল হয়েছে, এটি হবে কোণ বি। ঠিক আছে, কোণ বি হবে। তাহলে এই কোণ বি, সেক্ষেত্রে আমাদের কোণ বি এর পরিমাপ হচ্ছে 135 ডিগ্রি। এরপরে তৃতীয় কোণে আমরা যদি দেখি সেটা হচ্ছে কোণ ডি হবে। এখানে চলে এসেছে কোণ ই, সেক্ষেত্রে এটি হবে কোণ ডি। ঠিক আছে, কোণ ডি। ঠিক আছে, 90, তৃতীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ডি। ঠিক আছে, আচ্ছা, এবং সবগুলো কিন্তু পরিমাপ করে বলা। ঠিক আছে, আমার সামনে এখনো আছে, আমি কিন্তু পরিমাপ করে করে বলছি। তৃতীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ডি। এরপরে চতুর্থ কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ এফ, যেটার পরিমাপ কিনা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই বামের চতুর্ভুজটি শেষ, এটি। ঠিক আছে, এটি কিন্তু আমাদের শেষ। এবার আমরা পরেরটাতে যাই, সেক্ষেত্রে আমরা আরেকটি কালারকে বেছে নিয়ে এই যে, এরপর আমরা বেছে নিয়েছি ডানের চতুর্ভুজ হচ্ছে আমাদের সিইএফজি, অর্থাৎ এটি সিইএফজি। এখন আমাদের প্রথম বাহু হচ্ছে, আমরা প্রথম বাহু বেছে নিলাম জিএফ কে, সরি সিজি কে। ঠিক আছে, সিজি, যেটির দৈর্ঘ্য হচ্ছে কিনা 13.8। এরপরে আমরা বেছে নিয়েছি জিএফ কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 14.5। এরপরে তৃতীয় বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি ইএফ কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 9.7। এরপরে আমরা চতুর্থ বাহু হিসেবে বেছে নিয়েছি সিই কে, যেটির পরিমাণ কিনা হচ্ছে 4.4। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রথম কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ জি কে, যেটির পরিমাণ কিনা হচ্ছে 43 ডিগ্রি। এরপরে আমরা দ্বিতীয় কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ বি কে, কিন্তু এখানে কিন্তু কোণ বি নাই, অর্থাৎ এটিও কিন্তু একটি টাইপিং মিস্টেক হচ্ছে। এটি হবে কোণ সি। ঠিক আছে, কোণ সি, এটি হবে কোণ সি, এটি হবে কোণ সি। ঠিক আছে, কোণ সি। তো আমাদের কোণ সি এটি হচ্ছে 135 ডিগ্রি। সবগুলো কিন্তু পরিমাপ করে বলা হচ্ছে, কোনোটাই কিন্তু আন্দাজে বলা হচ্ছে না। এরপরে দেখো এখানে তৃতীয় কোণ হচ্ছে কোণ ডি, কিন্তু আমাদের এখানে কিন্তু কোণ ডি নেই, অর্থাৎ এটি হবে কোণ ই। ঠিক আছে, যেটি উপরে হওয়া সেটি উপরে না হয়ে নিচে হয়ে গেছে, অর্থাৎ পাল্টাপাল্টি হয়ে গেছে, কোণ ই। অর্থাৎ আমাদের কোণ ই এর পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে কিনা আমরা তৃতীয় কোণ হিসেবে বেছে নিয়েছি। এরপরে চতুর্থ কোণ হিসেবে আমরা কোণ এফ কে বেছে নিয়েছি, যেটির পরিমাপ কিনা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এটা লেখা শেষ। তো এরকম কিছু ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটি চিত্র এবং মেপে হিসেব করে লেখাটা বেশ কঠিন। তো আমি কিন্তু সেগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু ভুল হচ্ছে। তো আমি এইটুকু আমি তোমাদের জন্য সমাধান করে দিলাম যে এটা কিভাবে লিখবে। তো এইখানে মডেল আকারে লিখেছি। তো আমাদের এটাও কিন্তু এরকমই ছিল, তো সেক্ষেত্রে আমরা মডেল অনুপাতে লিখে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এখানে আমরা যদি আরো কিছু আকৃতি খুঁজে বের করতে হবে পরবর্তীতে যা বলেছে আর কি বইয়ে। তো আমরা এতটুকু আশা করি আমরা বুঝে গেছি। এরপরে বলা হয়েছে যে অন্যান্য জ্যামিতিক আকৃতিগুলো জন্য নমুনা ছক তৈরি করে দেখানো হলো। এরকম একটা ছক দিয়েছে, যদিও এই ছকে কলাম এবং রো এর অনেক ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে আমাদের কলামও বাড়াতে হবে, রো বাড়াতে হবে। অর্থাৎ রো মনে হয় আমাদের আরো দুটো বাড়াতে হবে এবং কলাম মনে হয় আরো একটি বাড়াতে হতে পারে। তো এখন আমাদের আরো কিছু আকৃতি খুঁজে বের করার সময় এসেছে, তাহলে চলো একটু খুঁজে বের করি। আমরা এখানে কি করতে পারি, দেখো এইখানে আমরা একটি আকৃতি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ খুঁজে পাচ্ছি। ঠিক আছে, যেমন এটিকে আমরা কি করতে পারি, এটিকে আমরা বলতে পারি একটি ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, মনে করো এটি একটি ত্রিভুজ। আচ্ছা, কারণ এখানে যে তিন বাহু রয়েছে। আচ্ছা, এরপরে মনে করো যে আমরা আরো একটি আকৃতি খুঁজে বের করতে পারি, যেটি কিনা হচ্ছে এইখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হলো। ঠিক আছে, এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই যে এটি কিন্তু আরেকটা ত্রিভুজ, যদিও এগুলো আসলে আমার হিসেবটা আসলে পরিমাপটা সুন্দরভাবে হচ্ছে না। ঠিক আছে, এটি হচ্ছে আরেকটি ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এটি আরেকটি ত্রিভুজ। এরপরে দেখো, এরপরে আমি এখানে আরেকটাকে নিব, সেটা হচ্ছে এইভাবে যাবে, দেন এইভাবে, দেন এইভাবে, দেন এইভাবে। ঠিক আছে, এটা একটা চতুর্ভুজের মতো হবে। কিভাবে হবে, এইভাবে। মনে করো এখানে আমি কালারটা চেঞ্জ করে নিই, এই যে। ঠিক আছে, এটা হবে আরেকটা কি চতুর্ভুজ। ঠিক আছে, কারণ এখানে একটা কোণ আছে এবং এটা এইভাবে গেছে।
তাহলে এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, মোট হচ্ছে 4টা বাহু। 4টা বাহু থাকলে যে কোনো আকৃতি চতুর্ভুজ। ঠিক একইভাবে একই জিনিস আমরা এইখানেও আঁকতে পারি। মনে করো আমি একই জিনিস এখানেও আঁকতে পারি, এই যে, ঠিক আছে, একই জিনিস আমি এইখানেও আঁকলাম। তাহলে এখানে আমরা 4টা আকৃতি পাইলাম, ঠিক কি না? হ্যাঁ, আমরা এখানে 4টা আকৃতি পাইলাম। এই 4টা আকৃতি আমরা পরিমাপ করে এখানে লিখবো। আমরা ত্রিভুজ এবিডি কে বেছে নিলাম, এ বি ডি, ত্রিভুজ এ বি। এই যে এখানে একটা ভুল হয়ে গেছে, ত্রিভুজ কিন্তু হবে এ বি জি, অর্থাৎ এটি এখানে ভুল হয়েছে, এটি হবে এ বি জি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে ত্রিভুজ এ বি জি এ প্রথম বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি এ বিজি কে, ঠিক আছে, বিজি, সেটির পরিমাপ হচ্ছে 13.8। এরপরে দ্বিতীয় বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি এজি কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 13.6। তৃতীয় বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি এবি কে, যেটির পরিমাপ হচ্ছে 25 সেন্টিমিটার। এবং ত্রিভুজের ক্ষেত্রে চতুর্থ বাহু থাকে না, সেক্ষেত্রে সেটি বাদ। আমরা এখানে কি দিছি, একটু দাগ দিয়ে দিছি যে এটা নাই, ঠিক আছে, খালি। প্রথম কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে এবিজি, প্রথম কোণ আমরা হিসেবে বেছে নিয়েছি কোণ এ কে, কোণ এ এর পরিমাপ হচ্ছে 23 ডিগ্রি। এরপরে দ্বিতীয় কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ জি কে, যেটির পরিমাপ কিনা হচ্ছে 137 ডিগ্রি। তৃতীয় কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ বি কে, অর্থাৎ সেটির পরিমাপ হচ্ছে 25 ডিগ্রি। চতুর্থ কোণ নাই, ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহু, তাহলে এটা খালি। আচ্ছা, এখন দেখো যে আমাদের পরবর্তী যে ত্রিভুজটি আছে সেটা হচ্ছে এসিজি, এসিজি। আচ্ছা, এখন এসিজি ত্রিভুজ, এটার মধ্যে প্রথম বাহু হচ্ছে সিজি, প্রথম বাহু হচ্ছে সিজি, যেটির পরিমাপ হচ্ছে 13.8। দ্বিতীয় বাহু হচ্ছে এজি, যেটির পরিমাপ হচ্ছে 13.6। তৃতীয় বাহু হচ্ছে এসি, যেটির পরিমাপ হচ্ছে 25, ঠিক আছে। আচ্ছা, এরপরে চতুর্থ বাহু নাই, এখানে চতুর্থ বাহু নাই। এরপরে প্রথম কোণ হচ্ছে কোণ এ, কোণ এ, যেটির পরিমাপ হচ্ছে 23 ডিগ্রি। দ্বিতীয় কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ জি কে, যেটির পরিমাপ হচ্ছে 137 ডিগ্রি। তৃতীয় কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ সি কে, যেটার পরিমাপ হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে। তো এটি কমপ্লিট, এখানে চতুর্থ কোণ নাই, তাহলে এটি ঠিক আছে, এজিসি বা এসিজি যেটাই বলো। চতুর্ভুজ হচ্ছে পরবর্তীটা, যেটা আমরা নাম দিয়েছি এবিডিএফ, 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 ঠিক আছে। তো এখানে প্রথম বাহু হচ্ছে, আমরা প্রথম বাহু হিসেবে বেছে নিয়েছি এবি কে, এবি, যেটির পরিমাণ কিনা হচ্ছে 18.3। দ্বিতীয় বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি বিডি কে, যেটির পরিমাণ হচ্ছে 4.4। এরপরে আমরা তৃতীয় বাহু হিসেবে বেছে নিয়েছি ডিএফ কে, যেটির পরিমাণ কিনা হচ্ছে 9.7। এবং চতুর্থ বাহু হিসেবে আমরা বেছে নিয়েছি এএফ কে, যেটির পরিমাণ কিনা হচ্ছে 28, ঠিক আছে, 28। এরপরে হচ্ছে প্রথম কোণ হিসেবে আমরা বেছে নিয়েছি কোণ এ কে, এই এ এর পরিমাপটা হচ্ছে, কোণ এ এর পরিমাপটা হচ্ছে 23 ডিগ্রি, ঠিক আছে। আর কোণ বি, ঠিক আছে, এরপরে হচ্ছে কোণ, আমরা দ্বিতীয় কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ বি কে, এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা 25 না, ঠিক আছে, এই পুরোটা 25 না, 25 থেকেও বেশি, সেটি হচ্ছে 155 ডিগ্রি। কোণ বিটা হচ্ছে 155 ডিগ্রি, ঠিক আছে, এটা কিন্তু ভুল হয়েছে, কোণ বি হচ্ছে 155 ডিগ্রি। এরপরে আমরা তৃতীয় কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ ডি কে, যেটির পরিমাণ কিনা হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা চতুর্থ কোণ হিসেবে বেছে নিয়েছি কোণ এফ কে, যেটির পরিমাণ কিনা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এগুলো উল্লেখ করলাম। এরপর আমরা পরের চতুর্ভুজ যেটি, সেটা হচ্ছে এসিইএফ, ঠিক আছে। আচ্ছা, এসিইএফ, তো এটার প্রথম বাহু হচ্ছে এসি, যেটির পরিমাণ কিনা হচ্ছে 18.3। দ্বিতীয় বাহু হচ্ছে সিই, যেটির পরিমাণ হচ্ছে 4.4। এরপরে তৃতীয় বাহু হচ্ছে ইএফ, যেটির পরিমাণ হচ্ছে 9.7। এরপরে পরেরটা হচ্ছে এফ, চতুর্থ বাহু, সেটি হচ্ছে এফ, এটাকে আমরা বেছে নিয়েছি চতুর্থ বাহু হিসেবে, এবং এটির পরিমাণ হচ্ছে 28 সেন্টিমিটার। তো কোণে আসি, কোণে আমরা প্রথম যে এটাকে আমরা কালারটা চেঞ্জ করি, নাহলে প্যাচ লাগবে।
আমরা প্রথম কোণ হচ্ছে 23 ডিগ্রি, কোণ এ আমরা হিসেবে বেছে নিয়েছি। এই যে এটা হচ্ছে 23 ডিগ্রি, ঠিক আছে। কোণ এ হচ্ছে 23 ডিগ্রি। এই দাগগুলো ভুলে যাও, কারণ এগুলো হচ্ছে আমাদের গত পর্বের বলছি, এগুলো হচ্ছে আমাদের এই ত্রিভুজের হিসাবে, এগুলো না। কোণ এ হচ্ছে আমাদের 28 ডিগ্রি, 23 ডিগ্রি, 23 ডিগ্রি। এরপরে কোণ সি, ঠিক আছে, কোণ সি অর্থাৎ এটি হচ্ছে 155 ডিগ্রি, ঠিক আছে, 155 ডিগ্রি। এরপরে কোণ ই, ঠিক আছে, কোণ ই এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এরপরে আমাদের চতুর্থ কোণ এফ, ঠিক আছে, এটি হচ্ছে আমরা চতুর্থ কোণ হিসেবে বেছে নিয়েছি, এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে আসলে সবগুলো আমরা উল্লেখ করে ফেললাম। এটি আসলে মাঝে মাঝে কিছু ভুল হচ্ছে, সেটি আসলে আমরা সংশোধনের অবশ্যই চেষ্টা করেছি। এখন সবগুলো তো আর একসাথে আমরা আসলে লেখার পরে ঝামেলা হতেই পারে, আমরা রিভিশনে দিয়েছি, বাট তখন আসলে ঝামেলা পাইনি, এরকম ঝামেলা হয়ে যেতে পারে। তো এরপরে দেখো বলা হয়েছে যে এবারে আরেকটি কাগজ নিয়ে প্লেন তৈরির ধাপ 3 পর্যন্ত আঁকো, দুই পাশে উৎপন্ন ত্রিভুজের সমান করে কাগজ কেটে নাও। তো এই কাজগুলো আমরা এখন দেখবো যে এবারে আরেকটি কাগজ নিয়ে প্লেন তৈরির ধাপ 3 পর্যন্ত আঁকো। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে আরেকটি কাগজ নাও, অর্থাৎ মনে করো যে আমরা এই আরেকটি কাগজ, নতুন কাগজ নিলাম, সেখানে আমরা ধাপ 3 পর্যন্ত যাব। তো আমরা ধাপ 3 প্রথমে ভাঁজ করতে বলা হয়েছিল, এরপরে ধাপ 2 এ আমাদেরকে আবার কোণাগুলো ভাঁজ করতে বলছে, যে এখানে ধাপ 3 আমাদের শেষ হয়েছে, আমরা আরেকটা কাগজ নিলাম। এখন বলছে যে এখান থেকে এই যে এই দুইটা অংশ আছে এইগুলোকে কেটে নিতে হবে, অর্থাৎ আমাদের এই দুইটাকে কেটে নিতে হবে, দুই পাশে উৎপন্ন ত্রিভুজের সমান করে কাগজ কেটে নাও। অর্থাৎ ওই যে দুই পাশে যে ত্রিভুজ হয়েছে, এই দুইটা ত্রিভুজকে কি করতে হবে, কেটে নিতে হবে। আচ্ছা, মনে করো আমি কেটে নিলাম, ঠিক আছে, আমি কেটে ফেলছি কাঁচি দিয়ে। আচ্ছা, তারপর ধাপ 4 মতো করে আরেকটি ভাঁজ করো এবং আবারও দুই পাশে উৎপন্ন ত্রিভুজের আকৃতির দুই পাশে কাগজ কেটে নাও। অর্থাৎ এরপর আবার ধাপ 4 যে যাচ্ছি, ঠিক আছে, ধাপ 4ও আমাদের এরকম কিছু হয়েছে, কিন্তু ধাপ 4 যেগুলো হয়েছে এগুলোর তো মুছে ঝামেলা, ঠিক আছে। যাই হোক, আমরা এই দুইটারে নিব, কি করব, নিয়ে আমরা এখানে দিব একটা। এরপরে এটা হবে না, হ্যাঁ, এটা আসলে মুছা সম্ভব না, আর এখানে কাগজটা কাটানো সম্ভব না, এখানে ঝামেলা আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে এটার মধ্যে রেখে দিলাম, আমরা শুধু ধাপ যে আগেরটা আছে এটা নিয়ে কাজ করতে পারবো। এখানে দুইটা ত্রিভুজ আমরা পাইছি। এখন বলা হয়েছে যে এবারে এই দুই জোড়া ত্রিভুজে একই রকম বাহুগুলোর একটিকে আরেকটির উপরে বসা, অর্থাৎ এই দুইটাকে একটাকে আরেকটার উপরে বসাইতে বলছে। তো মনে করো যে আমি এটাকে একটু ঘুরাই একটাকে আরেকটার উপরে বসাই, ঠিক আছে। দেখো একদম মিলে গেছে। এটা হচ্ছে কিছু সফটওয়্যার জনিত প্রবলেমের কারণে দেখা যাচ্ছে মিলে নেই, তোমাদের এগুলো মিলবে। এই যে আমাদের এটা মিলে গেছে, দেখতে পাচ্ছ, মিলে গেছে। এখন একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর সমানভাবে পতন ঘটাচ্ছি আমরা, তাই আমরা এইভাবে মিলিয়ে দেখাকে বলবো সমাপতন, সুপারপজিশন। অর্থাৎ একটিকে আরেকটির উপরে সমানভাবে পতন করে যে আমরা দেখছি এটাকে বলা হয় সমাপতন, যে আমরা এটাকে এটার উপরে দেখছি। ঠিক একইভাবে তোমরা কিন্তু এটার ক্ষেত্রেও করবে, যে এটাকে কেটে নিয়ে এরপরে একটাকে আরেকের উপর বসাবে। যেহেতু আমার এখানে সফটওয়্যার জনিত প্রবলেমের কারণে আসলে এটি দেখানো যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবে। আচ্ছা, তো এরপরে দেখো এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপরে সমানভাবে সমাপতিত হয়েছে। এক্ষেত্রে এখানে কিন্তু একটা ত্রিভুজ আরেকটার উপরে সমানভাবে পতিত হয়েছে, কোনো আগানা এগুলোতে ঝামেলা নাই, এটাকে ঘুরিয়ে নেই, হ্যাঁ, একদম একটা আরেকটার উপরে সমানভাবে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা কিন্তু সমান। একইভাবে আমরা যে কোনো জ্যামিতিক ক্ষেত্রকে পরীক্ষা করে দেখতে পারি তারা সমাপতিত হচ্ছে কিনা। অর্থাৎ যে কোনো একটা জ্যামিতিক আকৃতি, মনে করে ত্রিভুজ, চতুর্ভুজ, যেটা ইচ্ছে সেটা, ঠিক আছে। দুটি ক্ষেত্র যদি সমাপতন করলে মিলে যায় তাহলে তারা সর্বসম হবে। কি বলেছে? দুটি ক্ষেত্র যদি সমাপতন করলে মিলে যায় তাহলে তারা সর্বসম হবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে কোনো ক্ষেত্র হতে পারে, দুইটা যে কোনো জিনিস হতে পারে, সেটা যদি একটি উপর মানে সমানভাবে পতন হয়, সমানভাবে পতন হওয়াকে বলা হয় সমাপতন। যদি সমানভাবে পতন হয় তাহলে সেখানে কি হবে, তাহলে তারা কি হবে, সর্বসম হবে। কি হবে? সর্বসম হবে। আচ্ছা, সুবিধাজনক ব্যাপার হলো দুটি ত্রিভুজ সর্বসম কিনা তা জানতে আমাদের সবসময় 6টি উপাদান জানতে হবে না। আবার আমাদের ত্রিভুজকে কেটে নিয়ে একটিকে আরেকটির উপরে সমাপতন করেও সবসময় পরীক্ষা করতে হবে না। এখানে আমাদের একটি আরেকটি সমান কিনা সেটি দেখার জন্য আমাদের মনে করো 4টি উপাদান, 3টি উপাদান, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ,
চতুর্ভুজের ক্ষেত্রে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, চতুর্থ কোণ, অনেক কিছু লাগছে। কিন্তু ওরা বলছে যে যখন আমরা কোন ত্রিভুজ সর্বসম কিনা তা জানতে আমাদের সবসময় কি করতে হবে না, 6টা উপাদান সম্পর্কে জানতে হবে না, আবার ত্রিভুজকে কেটে সমাপন করতে হবে না। নির্দিষ্ট কিছু অংশ তুলনা করে আমরা বলতে পারবো দুটি ত্রিভুজ সর্বসম কিনা। যে কোনো নির্দিষ্ট কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমরা বলতে পারবো যে দুটি ত্রিভুজ সর্বসম কিনা। চলো আমরা দেখি একটি ত্রিভুজ দেওয়া থাকলে সবচেয়ে কম কি পরিমাণ তথ্য ব্যবহার করে আমরা আরেকটি সর্বসম ত্রিভুজ আঁকতে পারি। অর্থাৎ আমাদের কি পরিমাণ তথ্য দেওয়া থাকলে আমরা আরেকটা সর্বসম অর্থাৎ সমান ত্রিভুজ আঁকতে পারি। আমরা আসলে এটিকে এভাবেও বলতে পারি যে সবচেয়ে কম কি পরিমাণ তথ্য দেওয়া থাকলে আমরা কি নির্দিষ্ট ত্রিভুজ পাবোই। অর্থাৎ মনে করো আমাকে বলা হয়েছে যে এইসব তথ্য দিয়ে তুমি শুধুমাত্র এক ধরনের ত্রিভুজই পাবা, অন্য ধরনের ত্রিভুজ পাবা না। ঠিক আছে, এখানে সর্বোচ্চ কম কি পরিমাণ তথ্য দিয়ে আমরা এরকম একটা নির্দিষ্ট ত্রিভুজ পেতে পারবো। অর্থাৎ মনে করো আমাকে কয়েকটা তথ্য দিয়ে রাখবে, বলবে যে এই তথ্যগুলো দিয়ে যদি তুমি আঁকো তাহলে একটাই ত্রিভুজ পাবা, অন্য কোনো ধরনের ত্রিভুজ আঁকা যায় না। এখন মনে করো আমার কাছে যদি 2টা বাহু দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহুটার মাপ দেওয়া না থাকলে আর কোণের মাপ না দেওয়া থাকলে আমরা কিন্তু উল্টা পাল্টা অনেক ধরনের ত্রিভুজ আঁকা হয়ে যাবে। যেহেতু আমার কাছে তৃতীয় বাহুটাও নাই, প্লাস আমার কাছে একটা কোণের পরিমাপও দেওয়া নাই। আচ্ছা, আগের শ্রেণীতে তোমরা চাঁদা, রুলার এবং কম্পাস ব্যবহার করতে শিখেছো নিশ্চয়ই। এবার আমরা এবারে হাতে কলমে বেশ কিছু ত্রিভুজ নিজেরা এঁকে দেখবো কখন কোন তথ্য ব্যবহার করে আমরা একটি ত্রিভুজ পেতে পারি। তো এখানে কাজ দেওয়া আছে, এই কাজটা আমরা পরবর্তী পর্বে করবো, যেখানে আমরা কিনা কখন কোন তথ্য ব্যবহার করে আমরা একটি ত্রিভুজ পেতে পারি। তো আজকে আমরা অনেক বড় একটি ছক পূরণ করলাম এবং এখানে নিশ্চয় অনেকগুলো মিস্টেক তোমাদের চোখে পড়ছে, তো আমি সেগুলোর জন্য ক্ষমা চাচ্ছি যে আসলে কিছু ভুল হয়েছে। তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা বিষয়গুলোকে আরো ভালো করে দেখবো। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।